বন্ধ হয় নাই, এটা চলেই যাচ্ছে, হয়তো আরো কিছু সময় চলতে থাকবে। তাহলে এই যে চলার যে প্রক্রিয়াগুলো, এগুলো তো আমি মুখে মুখে বলতেছি। মুখে মুখে বললেই কি আমি পরীক্ষার হলে উত্তর লিখে দিব? এটা কি ট্রান্সলেশন? নো। তাহলে আমি কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্সে কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়? সো প্রথম কথা হচ্ছে, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্ম কি? সবাই বলো, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্ম কি? ভিআইএনজি। কি সেটা? ভিআইএনজি। আমরা গত ক্লাসে শিখেছিলাম এই ভিআইএনজি ফর্মের যে ভিটা আছে, যেই ভিটা আছে, এই ভিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমার সাথে সাথে বলো, এই ভিটা কি? এই ভিটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাই না? তাহলে কোন কোন শব্দ, কোন কোন টেন্স মার্কার দিয়ে আমরা চিনবো? আমরা কোন কোন টেন্স মার্কার দিয়ে চিনবো যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে? আমার সাথে সাথে পড়ো, নাও, at this moment, at present। কি বলেছি? নাও, at this moment, at present। এই তিনটা শব্দ যদি আমি পাই, তবে আমি 100% বুঝে নিব যে আমার এখানে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। আর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হতে পারে? অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। কি বলতেছি বলো? অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট আমাদের ভার্বগুলো হবে, এবং তার সাথে সাথে ম্যান্ডেটরি একটা কি থাকবে? আইএনজি যুক্ত ভার্বের বেস ফর্ম। তাহলে হি ড্যাশ আ ফুটবল ম্যাচ অ্যাট দিস মোমেন্ট, এই জিনিসটার উপর হাইলাইট করতে হবে আমাদেরকে। না হলে কিন্তু আমি এখানে উত্তর ইনজয়েসও লিখে দিতে পারি, কারণ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভাই এনজয়েস দিলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে অ্যাট দিস মোমেন্ট এমন একটা ফ্রেজ, যেই ফ্রেজটা মূলত কন্টিনিউটিকে বোঝাচ্ছে, অর্থাৎ একটা ঘটনা ঘটতেছে এমন কিছুকে বোঝাচ্ছে। তাহলে অ্যাট দিস মোমেন্ট, নাও বা অ্যাট প্রেজেন্ট, এই ধরনের ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো যখন আমরা দেখব, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে সেন্টেন্সটাকে লিখে দিব। তাহলে ধরো পরীক্ষার হলে কি আমি এনজয়েস লিখবো? কখনোই না, আমি এটাকে এইভাবে কেটে দিব। তাহলে ধরো একটা সেন্টেন্স আসলো পরীক্ষায় এইরকম, খেয়াল করো, at present everyone dash about one person in online community। ধরো এডুকেশন বা এডুকেশন, অনলাইন এডুকেশন সেক্টর, যেটাই হোক না কেন, একটা ধরে নিলাম, এইটা আমার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে আমি কোন দিকে তাকাবো? এই টাইপের একটা কোয়েশ্চেন যখন আমার সামনে আসবে, আমি কিভাবে নিজেকে চিন্তা করাবো যে না, আমি ভার্বের কোন ফর্মটা লিখবো? তখন আমি চিন্তা করব কি? তখন আমি চিন্তা করব, ওকে নাইস, আমাকে এখানে বলেছে অ্যাট প্রেজেন্ট, তাহলে আমি জানি যে এটা এমন একটা ফ্রেজ, যে ফ্রেজটা মূলত এই সাবজেক্টকে অর্ডার দিবে যে সাবজেক্ট তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সটাকে কি করো? ফিল আপ করো। তাহলে এভরিওয়ান কি আমাদেরকে চিনতে হবে? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস করব, টেনশন নাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে আরো মজা হবে। তাহলে এই যে এভরিওয়ান শব্দটা, এই এভরিওয়ান শব্দটা আমাকে কি করছে? ইন্ডিকেট করছে যে বাবা, এভরিওয়ান হচ্ছে একটা প্রোনাউন। ওকে, কেমন প্রোনাউন? ইনডেফিনিট প্রোনাউন। কেমন প্রোনাউন বলো? ইনডিফিনিট প্রোনাউন। এটা কিন্তু বোর্ড এক্সামেও আসতে পারে, ইনডিফিনিট প্রোনাউন। তাহলে ইনডিফিনিট প্রোনাউনের পরে কি ভার্ব বসে? বাবা সিঙ্গুলার ভার্ব বসে। লেখো লেখো লেখো, খাতায় লেখো, ইনডিফিনিট প্রোনাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে ঘটনাটা যেহেতু আমার কি কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি পাবো কি? আমি পাবো হচ্ছে এম ইজ আর। কি পাবো? এম ইজ এবং আর। তাহলে আমি কি বসাবো? এইটাকে বসাবো। তাহলে আমার উত্তরটা কি হবে? আমার উত্তরটা হবে everyone is thinking about one person in online community। এটা আসলে অনলাইন কমিউনিটি না বলে এডুকেশনাল সেক্টর বললেও বেটার হতো, সুন্দর শোনাতো। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এই যে মানে ইনস্ট্যান্ট যে কোনো টাইপের কোয়েশ্চেন যদি আমার চলে আসে, ক্যান উই অ্যান্সার ইট? ক্যান উই অ্যান্সার ইট? ইয়া, উই ক্যান অ্যান্সার ইট, তাই না? চলো আরেকটা সেন্টেন্স মনে করো এরকম আসলো। ঠিক আছে, ধরো এরকম একটা সেন্টেন্স আসলো যে উই ড্যাশ
ফুটবল নাও। বলো কি হবে উত্তর, বলো দ্রুত বলো। এই হলো উত্তর দিতে কিন্তু 5 সেকেন্ডও লাগার কথা না, আরো কম সময় লাগা উচিত, তাই না? তাহলে আমরা কি বলছি, সাবজেক্ট হচ্ছে উইটা আমার কি, উইটা আমার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। উইটা কি, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে উই ড্যাশ ফুটবল নাও, তাহলে উই আর প্লেইং ফুটবল নাও। গট ইট, গট ইট, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। কোয়েশ্চেন আসবে এখান থেকে ইনশাআল্লাহ, হোপফুলি, হোপফুলি। ঠিক আছে, চলো তারপরটা চলে যাই, তারপরটা চলে যাই। এখন আসো, কোন সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, আমি গতদিন একটু বলেছিলাম তাই না, যে হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যাপারটা, যে হ্যাভ হ্যাজ হ্যাড কে আমরা একতরফা শুধু পার্টিসিপল ফর্ম বসাবো এদের পরে, বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো এদের পরে, এরকম একটা চিন্তা ভাবনা করে থাকি। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড দেখলে আমাদের মনে হয় V3 হবে, V3 হবে। আচ্ছা ঠিক আছে, হবে, সমস্যা নেই। কিন্তু এরা কিন্তু স্বাধীনভাবেও বসতে পারে। অর্থাৎ একটা সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে বসতে পারে। কিন্তু আমরা যখন যে কোনো পারফেক্ট টেন্স পড়ব, তখন কিন্তু আলটিমেটলি আমরা জানবো যে হ্যাঁ, পারফেক্ট টেন্সে হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে ভার্বের পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে ধরো একটা সেন্টেন্স আসলো, হি হ্যাজ ড্যাশ ইন দিস অফিস। তাহলে আমরা কি জানি, প্রেজেন্ট যেটা আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ছোটবেলা থেকে একটা সংজ্ঞা পড়ে এসেছি। কি সংজ্ঞা পড়েছি ভাইয়া, কোনো একটা কাজ যেটা অলরেডি ঘটে গেছে এবং ঘটে যাওয়ার পর সেই ঘটনাটার রেশ এখনো আছে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট রূপে তুলে ধরে থাকি। এই টাইপের একটা সংজ্ঞা প্রায় সব গ্রামার বইয়েই কিন্তু লেখা আছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আমি একটা কাজ করছি বা করে ফেলেছি, কিন্তু ওই কাজটার যে অবস্থানটা বা ওইটার টাইমলাইনটা এখনো বর্তমান। তো সেই ক্ষেত্রে আমরা কি উত্তর দিব, প্রেজেন্ট পারফেক্ট। কি উত্তর দিব, প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু ওয়েট 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 ওয়েট, আমাদের কি পরীক্ষায় এইভাবে বাংলায় আসবে? আমাকে বলো, উত্তর দাও, উত্তর দাও, কমেন্টে দেখতে চাই কারা কারা কমেন্ট লিখতেছো। আই এম ওয়াচিং এভরিওয়ান, এভরিওয়ান। যে আমাদের কি বাংলায় বলে দিবে, ভাইয়া এই ঘটনাটা ঘটেছিল, এখনো এইটার রেশ আছে, এখন তুমি প্রেজেন্ট পারফেক্ট লেখো, এরকম বলবে? বলবে, বলবে? নো। তাহলে আমি একটা জিনিস বুঝবো, যে এখানে হ্যাজ আছে, হ্যাজের পর যেহেতু একটা ভার্ব আছে, অবশ্যই এখানে ভার্বের V3 বসবে। এইটা আমি বুঝবো, এটা আমার বোধগম্য। কিন্তু আমার একটা সেন্টেন্সে আমি কিভাবে এখানে এই জিনিসটা বসালাম, সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে ডিইউএ সবচেয়ে বেশি পরিমাণে এই টাইপের কোয়েশ্চেন এসেছে, এই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের যেই একটা মিশ্রণ, এই যে সেন্টেন্সগুলোর ধরন, এইখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন ডিইউতে আসছে। তোমরা দেখবা, টেনশন নিও না। তাহলে দেখো, এই যে শব্দগুলো আমার সাথে সাথে শিখো, শব্দগুলো আজকের পরে যেন শিখতে না হয়। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, নেভার। খেয়াল করো, এই শব্দগুলো তোমরা প্রায় ইউজ করো। এই যে, এই মাত্র, দেখো তো বাংলায় বলো না, এই যে, এই মাত্র, এই তো, এই যে। তাহলে এই যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট, এভার, নেভার, লেটলি, সো ফার। ঠিক আছে, তারপরে আপ টু নাও, আপ টু দা প্রেজেন্ট। তবে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা কোনটা আসে ভাইয়া? সবচেয়ে বেশি পরিমাণে এটা আসে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। সবচেয়ে বেশি পরিমাণে লিখে রাখো, মস্তিষ্কে লিখো, মস্তিষ্কে লিখো, সবচেয়ে বেশি পরিমাণে। ইয়েস, টেন্স মার্কার দেখতে হবে, ভেরি গুড। তাহলে সব থেকে বেশি পরিমাণে এই জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এবং ইয়েট, এই পাঁচটা আসছে এবং ঘুরে ফিরে আবার আসবে। তাহলে ধরো তো এই কোয়েশ্চেনটা যদি এমন থাকতো, আই অলরেডি ড্যাশ সিলেট, আমি কি মাথা চুলকাবো? ভাই আল্লাহ, এটা কি কোয়েশ্চেন করছে, আই অলরেডি ড্যাশ সিলেট, আমি তো সিলেটে বেড়াতে গেছিলাম। তাইলে কি আমি কি লিখবো, আই অলরেডি ভিজিটেড সিলেট? তাহলে অনেকে কি করে, অনেকে এই টেন্ডেন্সি যে ভাই আমি তো সিলেট ভিজিট করে ফেলছি, তাহলে এইখানে ভিজিটেড দেই।
কারা করে এটা? যারা ওই বাংলা সংজ্ঞা অথবা মানে ওই যে একটা আছে না গায়ে ফু দিয়ে, আরে ইংলিশ পড়ার দরকার কি আছে, পড়ছি ছোটবেলায়, আই রেসপেক্ট ইট, কোনো সমস্যা নেই, ইংলিশ তো একটা ল্যাঙ্গুয়েজ, পড়ার কিছু নাই, তুমি যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা না করো কি হবে পড়ে, তবে পরীক্ষায় তো ভালো করতে হবে, আরে মেডিকেলে তো চান্স পাইতে হবে, তাহলে চান্স পাইতে হলে ছোট ছোট জিনিস তো জানতে হবে। তাহলে আমি জানবো, যখন আমি স্মার্টলি এটাকে হ্যান্ডেল করা শিখবো তখন আমি জানবো যে অলরেডি হচ্ছে এমন একটা শব্দ যেটা কিনা একটা অ্যাডভার্ব, এটা একটা কি, এটা একটা অ্যাডভার্ব প্রথমত, তাহলে এই অ্যাডভার্বটা থাকাটা মানে হচ্ছে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে, কিসে হবে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে, কোনটায় হবে, প্রেজেন্ট পারফেক্টে হবে। তাহলে অবভিয়াসলি এখানে আই হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে আই হ্যাভ অলরেডি ভিজিটেড সিলেট, কি হবে, আই হ্যাভ অলরেডি ভিজিটেড সিলেট। যদি এখানে হি থাকতো তাহলে হি হ্যাজ অলরেডি ভিজিটেড সিলেট, যদি এখানে দে থাকতো দে হ্যাভ অলরেডি ভিজিটেড সিলেট। তাহলে প্রশ্ন এরকম আসে, ধরো আমি প্রশ্ন একটা দেই, দেখো তো আমি কিভাবে চিনব। আমি বললাম যে রিসেন্টলি price hike dash a hot topic, বলো কি হবে, কি হবে? প্রাইস হাইক প্যারাগ্রাফটা যারা পড়নি, এই বছরের জন্য প্রাইস হাইক প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট, আমি জানি না কোন বোর্ডে আসবে, তবে আমার বিশ্বাস কোন একটা বোর্ডে চলে আসবে ইনশাআল্লাহ। এই প্রাইস হাইক প্যারাগ্রাফটা কিন্তু অবশ্যই পড়বা। বর্তমানে দ্রব্যমূল্যের যে 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 ঊর্ধ্বগতিটা, ঠিক আছে, মুদ্রাস্ফীতিটা, এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, আমরাও সেটা বেয়ার করছি, উই আর অ্যাকচুয়ালি টলারেটিং ইট, রাইট? সো প্রাইস হাইক প্যারাগ্রাফটা সবাই পড়বা। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। হ্যাজ বিকাম ইয়েস। আচ্ছা, দুইটা জিনিস নিয়ে প্রবলেম হচ্ছিল, যে আই হ্যাভ অলরেডি ভিজিটেড হবে নাকি আই অলরেডি হ্যাভ ভিজিটেড হবে। তো এই ক্ষেত্রে আমি বলি এটা পজিশনাল। হ্যাজ বিকাম যারা উত্তর দিছো থ্যাংক ইউ ভেরি মাচ, স্যালিউট। তাহলে এটা আমরা বুঝতেই পারতেছি প্রাইস হাইক একটা সিঙ্গুলার জিনিস, তাই এখানে হ্যাজ বিকাম হবে। ওকে, আচ্ছা, দুইটা জিনিস নিয়ে কনফিউশন ভাইয়া, এখানে হ্যাভ আছে আবার এইখানে কি আছে, অ্যাডভার্ব আছে এইখানে, তাহলে আমি এটাকে বলি পজিশন অফ পার্টস অফ স্পিচ। এটাকে কি বলা হয়, পজিশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, পিওএস, পিওএস। আবার কেউ প্রমিতের ওই যে পিওএস ভাইবো না, প্রমিতের পিওএস না কিন্তু এটা পার্টস অফ স্পিচ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই পজিশন অফ পার্টস অফ স্পিচ কি বলে, পজিশন অফ পার্টস অফ স্পিচ বলে ভাইয়া যে একটা অক্সিলারি ভার্ব, তারপর একটা অ্যাডভার্ব, আর তারপরে মেইন ভার্ব বসতে পারে। সো তুমি তোমার মাথায় এই যে এই জিনিসটা মাথায় রাখবা যে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস কি সেটা, মেইন ভার্ব। মনে থাকবে, মনে থাকবে কিনা বলো, বলো মনে থাকবে, মনে থাকবে, দ্রুত বলো, দ্রুত বলো। ইয়েস। আর প্রাইস হাইক প্যারাগ্রাফটা কে কে পড়বা বলো। ইয়েস, প্রাইস হাইক প্যারাগ্রাফটা পড়তে হবে, প্রাইস হাইক প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এই জন্যে কারণ আমি চাই তোমরা কোনো একটা জিনিসও বাদ দিও না, চেষ্টা করে যাও যেন একদম কমন ফেলে ফেলতে পারো, মানে কোনো ঝামেলা না হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছিলাম, একটু কমেন্টটা দেখি। আচ্ছা, হ্যাঁ, সোফার দিয়ে একটা সেন্টেন্স লিখতে, ঠিক আছে, ঠিক আছে, সোফার দিয়ে একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, ওয়েট, সোফার দিয়ে একটা সেন্টেন্স, ওকে পেয়েছি, সোফার দিয়ে একটা সেন্টেন্স, কোথায় লিখবো, কোথায় লিখবো, এখানেই লিখি, সোফার দিয়ে একটা সেন্টেন্স লিখি। ধরো ধরো তোমরা জানো যে একটা গায়ক অনুপম রয় পশ্চিমবঙ্গের, সে আসবে কিছুদিন পরে, আমি যদি ভুল না বলে থাকি, কিছুদিন আগে অনুপ জৈন নামে একটা গায়ক আসছিল, যারা গান বাজনা শুনে তারা হয়তো শুনছো, নাও শুনতে পারো, ব্যাপার না, ওইটা ম্যাটার করে না। বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওরা যখন এই ধরনের স্টেজ পারফরমেন্স করে তখন ওদের কিন্তু টিকিট সেল করতে হয়
বিকজ তাদেরও তো বেয়ার করতে হয় যারা অনুষ্ঠানটা অর্গানাইজ করে। সো এই যে টিকিট মানে সেল করে, তো সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি যে ধরো তুমি অর্গানাইজারের সাথে কথা বলতেছো সামহাও টিকেটের জন্য, ফোন দিছো যে ভাইয়া আমার তো টিকিট দরকার, আই নিড সাম টিকেটস। সো তখন তুমি জিজ্ঞাসা করতেছো যে আউট অফ কিউরিয়াসিটি, যে কৌতূহলবশত তুমি জিজ্ঞাসা করলা যে ভাইয়া কতগুলো টিকিট বিক্রি করলেন এই পর্যন্ত, এই যে দেখো কতগুলো টিকিট বিক্রি করলেন এই পর্যন্ত। তখন তারা উত্তর দিল যে আমরা এখন পর্যন্ত 500 টিকিট বিক্রি করেছি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখব, যে উই হ্যাভ সোল্ড, we have sold 500 tickets so far. বলো বুঝতে পেরেছো, বলো বুঝতে পেরেছো? আন্ডারস্টুড? আন্ডারস্টুড ভাইয়া? ঠিক আছে, ওকে ঠিক আছে, ডান ডান। তাহলে পারা যাবে, পারা যাবে। এখন তুমি যদি বলো যে ভাই মানে মাত্র 500 টিকিট, তাহলে মাত্র শব্দটার জন্য তুমি চাইলে একটা শব্দ ইউজ করতে পারো, যে অনলি। কি ইউজ করতে পারো? অনলি। কি ইউজ করতে পারো? অনলি। ঠিক আছে, তাহলে উই হ্যাভ অনলি সোল্ড 500 টিকিট সো ফার। মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। ইয়েস স্যার, ইয়েস, ভেরি গুড। হাউ মেনি টিকিটস হ্যাভ ইউ সোল্ড সো ফার? কি সুন্দর করে লিখছে, ভেরি গুড, এক্সিলেন্ট, দারুণ। তাহলে এখন আমরা একটা জিনিসের ব্যবহার পড়তে একটু ভুলে গেছি। আমি কি করি দেখি তো, আমি পৃষ্ঠা রাখছি কিনা, না পৃষ্ঠা তো রাখি নাই। তাহলে কি করা যায়, কি করা যায়, এই পৃষ্ঠাতেই ব্যবহারটা বুঝাই দেই। একটু সবাই মনোযোগ দাও, সবাই অ্যাটেনশন। এখানে এই যে দেখো, এই যে এখানে আসো, এখানে আমি ইয়েটের ব্যবহারটা একটু পড়াবো। কিসের ব্যবহার? ইয়েট। ইয়েটের ব্যবহারটা দুই রকম। ইয়েটের ব্যবহার আসবে পরীক্ষায়, ইয়েটের ব্যবহার আসবে, ঠিক আছে? আচ্ছা, ইয়েট যখন, আমার সাথে সাথে লেখো, মস্তিষ্কে ঢুকাও। ইয়েট যখন বাক্যের শেষে থাকে, কি বলছি? ইয়েট যখন বাক্যের শেষে থাকে, তাহলে চলো আমরা একটু ইয়েটের পরে এখানে লিখি যে বাক্যের শেষে, বাক্যের শেষে। ইয়েট যখন বাক্যের শেষে, তখন কি হয়? তখন মূলত হ্যাভ বা হ্যাজ অ্যাকর্ডিং টু সাবজেক্ট প্লাস V3 হয়। খেয়াল করো কি বলছি, ইয়েট যখন বাক্যের শেষে, ইয়েট যখন বাক্যের শেষে, তখন সেন্টেন্সের স্ট্রাকচার হয় এমন। ওকে, আচ্ছা। আবার ইয়েট যখন বাক্যের মাঝখানে, কি বলছি? বাক্যের মাঝখানে, শেষে না কিন্তু, মাঝখানে, মাঝখানে, তখন সেটা কি? তখন টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে ইনফিনিটিভ। সেটা ইনফিনিটিভ। তাহলে দুইটা জিনিস, ইয়েট কোন একটা সেন্টেন্সের শেষে থাকলে সেই সেন্টেন্সের স্ট্রাকচার হবে এমন, এই ইয়েট কোন একটা সেন্টেন্সের মাঝখানে থাকলে এটা স্ট্রাকচার হবে ইয়েটের পরে ইনফিনিটিভ। তাহলে দুইটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লিখলেই শত মানে হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। তাহলে সেন্টেন্স এক নাম্বার সেন্টেন্স আমরা কি লিখব? আমরা লিখলাম যে ধরো আমি আমার হোমওয়ার্কটা শেষ করি নাই, আমি খুব ফাঁকিবাজ, তো আমার পড়াশোনা ভাল লাগে না ভাই, পড়াশোনা দিয়ে কে কি করছে জীবনে, তাই না? এই তো ব্যাপারটা। তো ধরো আমি এরকমই উদাহরণ দেব। আমি বললাম আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। খেয়াল করো, এগুলো কিন্তু তোমরা সেন্টেন্স আকারে ইউজ করতে পারো, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, স্টোরি রাইটিং, সব জায়গায়। তাহলে দেখো একটা জিনিস কিন্তু আমরা এখানে খুব ভালো মতো খেয়াল করলে দেখব, নট শব্দটা আছে। এবং আমি সবসময় বলি নট হচ্ছে একটা অ্যাডভার্ব। লিখো 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 লিখো, নট হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে দেখো তো, অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। আচ্ছা, তাহলে ইয়েট শব্দটা যখন টেন্স মার্কার হিসেবে কোনো সেন্টেন্সে থাকবে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং সেটা একটু নেগেটিভ থাকবে। মানে ইয়েট শব্দটাই হচ্ছে নেগেটিভ, ইয়েট শব্দটা যেখান থেকে একটু নেগেটিভিটি প্রকাশ করে। তাহলে এখানে একটা জিনিস যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই রুলসটাও মাথায় রাখবা, সেটা হচ্ছে নো প্লাস নাউন। লেখো লেখো লেখো, নো প্লাস নাউন। নোটা হচ্ছে তখন একটা ডিটারমিনার, নোটা একটা কি?
নোটা হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে। আর নট প্লাস ভার্ব, কি সেটা? নট প্লাস ভার্ব। এই ছোট ছোট জিনিস পরীক্ষায় খুব দরকার হয়, খুব দরকার হয়। লেখছো? লেখছো সবাই? দ্রুত বলো। নো হচ্ছে ডিটারমিনার, বলে দিছি। নোটা বেসিকলি একটা ডিটারমিনার। এবার বুঝতে পারছো কিনা বলো? বাট আর ইয়েটের পার্থক্য কি? ওকে না বা বলতেছি বলতেছি, আগে এটুক শেষ করি তারপরে বলতেছি পার্থক্য। তাহলে এইটা কিভাবে করব, এই সেন্টেন্সটা কিভাবে লিখবো? চলো এই সেন্টেন্সটা লিখি। এই সেন্টেন্সটা লিখবো এইভাবে, আই এম yet to finish my homework। বলো বুঝছো কি বুঝো নাই? বলে ফেলো বুঝছো কি বুঝো নাই। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 100% এখানে ইনফিনিটিভের ব্যবহার হয়েছে। কিসের ব্যবহার হয়েছে? ইনফিনিটিভের ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি পারবো? ক্লাসটা 9টার পরেই তো শুরু করলাম ভাইয়া, বাবা ক্লাস তো 9টার পরেই শুরু করলাম, 9:30টায় শুরু করেছি বাবা, 9:30টায় শুরু করেছি ভাইয়া, 9:30টায়। ঠিক আছে, এই বলো পারবো। উঠাইছো, লিখছো, লেখা শেষ, ঝামেলা মিটছে, ছুটছে তো? বলো। এখন তোমরা একজন জানতে চাইছো বাট আর ইয়েটের মধ্যে পার্থক্যটা কি। সিম্পলি একটু বলি, তুমি একটু চিন্তা করো যে ইয়েটটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে। এক, মানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে। আর দুই হচ্ছে বাট মূলত কোন পার্টস অফ স্পিচ। আমি একটু কমেন্ট দেখতে চাই, কারণ ধরো আমি শুধু বললাম রবটের মতো, এটা তো তুমি যে কোনো বই থেকেই পড়তে পারো, আমার কি দরকার ক্লাস। অ্যাকচুয়ালি তুমি উত্তরটা বের করো, তুমি নিজে থেকে বলার চেষ্টা করো যে ইয়েটটা কোন পার্টস অফ স্পিচ। ফর এক্সাম্পল এখানে আই এম ইয়েট টু ফিনিশ, এখানে ইয়েটটা কোন পার্টস অফ স্পিচ তুমি বের করো। তুমি চিন্তা করো যে এটা কোন পার্টস অফ স্পিচে আছে। এক। আর দ্বিতীয় হচ্ছে বাট মূলত কি হিসেবে ব্যবহৃত হয়। বাট অনেকভাবে ব্যবহৃত হতে পারে, বাট বাটের সাথে তুলনা করতে গেলে বাটটা মূলত কি হিসেবে ব্যবহৃত হয়। আমি একটু কমেন্টগুলো চেক করি। ওকে, বাট একটা কনজাংশন, একজন লিখছে, ঠিক আছে ভাইয়া। ইয়ারটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু নেই, জাস্ট সেন্টেন্সে এটার ব্যবহার, আর কিচ্ছু না। সেন্টেন্সে এইটার ব্যবহারটা কি বুঝতে পারছো? ওকে, অন্য কোনো কিছু না। তাহলে তুমি সিম্পলি চিন্তা করো ইয়েটের অবস্থানটা কোথায়। মুখস্থ পড়াবো না, মুখস্থ তো তুমি গুগল করেও পারবা। তুমি কিন্তু চিন্তা করো, ঠিক আছে? তুমি চিন্তা করো বাট একটা কনজাংশন, ইয়েট একটা অ্যাডভার্ব। আচ্ছা, এখানেই আমাদের চিন্তাটা শেষ হয়ে যায়। আমি আর কমেন্ট আরেকটা দেখবো, আরেকটা না, নাইস, ওকে, থ্যাংক ইউ। সো ব্যাপারটা হচ্ছে এই সেন্টেন্সে ইয়েটটা অ্যাডভার্ব। এখন এটা মুখস্থের কিছু না, এটা যদি গুগল করে দেখি, গুগলে সবার প্রথমে আসবে ইয়েট হচ্ছে অ্যাডভার্ব। যে কোনো গুগল করো, বিং করো, যেটা ইচ্ছা তা করো। এখন আমি কিভাবে চিনবো? আমার চিনতে হবে তো, আমি কি পরীক্ষার হলে গুগল করব নাকি? আমার তো একটা কমন সেন্স ইউজ করতে হবে, তাই না? কমন সেন্স বলে যে যেহেতু এইটা একটা ভার্ব, তাহলে ভার্বের পরে এটা অ্যাডভার্বই হতে পারে, কারণ সাধারণত ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে অ্যাডভার্ব। কি করতে পারে? ভার্বকে পোস্ট মডিফাই করতে পারে অ্যাডভার্ব। আর অন্যদিকে বাট হচ্ছে একটা এস্টাবলিশড কনজাংশন। কি সেটা? বাট হচ্ছে একটা এস্টাবলিশড কনজাংশন। মানে কি ভাইয়া? মানে হচ্ছে বাটটাকে আমরা কনজাংশন রূপেই দেখে থাকি। কোথায় দেখে থাকি? কম্পাউন্ড সেন্টেন্সে। এই ব্যাখ্যাগুলো কিন্তু কোথাও আসলো না, এগুলো কিন্তু কঠিন লাগে না, হাত ব্যথা করে না, একটু লিখতে হয় যে বাট একটা কনজাংশন বেসিকলি, কারণ এটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সেই বেশি দেখে থাকি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। আমরা বলি না হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, তখন আমরা বুঝি যে দুইটা অংশকে আলাদা করছে নাকি দুইটা অংশকে যুক্ত করছে। অ্যাকচুয়ালি যুক্ত করছে, দুইটা বিপরীত ঘটনাকে। তাহলে এই বাটের যে ব্যবহারটা, এটা ইয়েটের মতো হতে পারে, বা ইয়েটের ব্যবহারটা বাটের মতো হতে পারে কখন? মাঝে মাঝে ইয়েটটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, মাঝে মাঝে ইয়েরটা কি হতে পারে? কনজাংশন হিসেবেও ব্যবহৃত হতে পারে, নেভারদালেস বোঝাতে। সো এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে। আর এইটাকেই বলা হয় যে কি বলতো, বলতে পারবা এই টপিকটার নাম? এই টপিকটার নাম হচ্ছে
আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স। সো আমরা যখন আবার আইডেন্টিফাই করার চেষ্টা করব তখন আরো বিস্তারিত দেখব যে বাট প্রিপোজিশন হিসেবে বসতে পারে কিনা, ইয়েট কিভাবে কনজাংশন হিসেবে বসতে পারে। সো আমি আর বেশি গভীরে গেলাম না, কারণ আমার জন্য বর্তমানে এই দুইটা জানাটা খুব জরুরি। এই দুইটা একটু জেনে নাও, আমি জাস্ট সুপারফিশিয়ালি বলে দিলাম। আমরা যখন আবার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাস করব সেই দিন ধুমায় ধুমায় আমরা কি করব, আমরা হচ্ছে সেন্টেন্স বানায় বানায় দেখব। ওকে, গট ইট? আন্ডারস্টুড? ইয়েস, ইয়েট এটা অল্টারনেটিভ কনজাংশন। হ্যাঁ, অল্টারনেটিভ কনজাংশন বলা যায়, কিন্তু এখন এইখানে এটা আলটিমেটলি অ্যাডভার্ব হিসেবেই বসছে আমাদের যে সেন্টেন্সটা আছে। ওকে ওকে, পারফেক্ট। আটকাচ্ছে না ভাইয়া, আটকাচ্ছে না। আটকালে তো বললামই, আমি দেখতেছি সবই। তাহলে আসো, তোমরা কি বুঝতে পারছো যে কোয়েশ্চেনটা করছো? বুঝতে পারছো কি বলতে চাইছি? আমাকে চিন্তা করতে হবে যে সেন্টেন্সে কিভাবে একটা ওয়ার্ডকে চিহ্নিত করা যায়। তবে আমি বলবো এগুলো আমরা জানবো, শিখবো, না শিখিয়ে কোথাও যাব না। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জিনিসটা এখন মনে রাখা। এইটুক মনে রাখো, ইনশাল্লাহ আর কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, আপাতত আমাদের এইটা বেশি জরুরি। ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। ওকে, গট ইট। তাহলে দেখো, অতীত নির্দেশক শব্দ কি বলছে? অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তাহলে আমাদেরকে শিখতে হবে। তাহলে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং, লং অ্যাগো, সিন্স, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট টাইম, মানে লাস্ট প্লাস যে কোনো টাইম। এখন লাইট হোক, দুপুর হোক, মানে নুন হোক, আফটারনুন হোক, ইভিনিং হোক, যাই হোক না কেন, লাস্ট শব্দটার পরে কোনো কিছু থাকলে সেটা মূলত পাস্ট ইনডিফিনিটে হয়। তাহলে এগুলো হচ্ছে টেন্স মার্কার। কার টেন্স মার্কার? পাস্ট ইনডিফিনিটকে চেনার জন্য। কাকে চেনার জন্য? পাস্ট ইনডিফিনিটকে চেনার জন্য। তাহলে এর থেকে সহজ আর কিছু হতে পারে না। সাধারণত আমরা দেখি হি ড্যাশ দ্য মুনলিট নাইট লাস্ট নাইট, সে গত রাতে ওই চাঁদের জ্যোৎস্না খুব পছন্দ করেছিল, সে খুব উপভোগ করেছিল। তাহলে আলটিমেটলি করে ফেলেছে। এই যে আমার লাস্ট, এই যে আমার টাইম, তাহলে আলটিমেটলি এইখানে কি হবে? এইখানে ভার্বের V2 হবে। কি হবে? ভার্বের V2 হবে। তাহলে উত্তর কি হবে? হি এনজয়েড দ্য মুনলিট নাইট লাস্ট নাইট। একইভাবে আমরা এইরকম একটা সেন্টেন্স দেখে থাকি। কি দেখে থাকি? দেয়ার ড্যাশ, দেয়ার ড্যাশ আ কিং, খেয়াল করো, দেয়ার ড্যাশ আ কিং লং অ্যাগো, দেয়ার ড্যাশ আ কিং লং অ্যাগো ইন দিস এরিয়া। তাহলে আমরা কি উত্তর দিব? এই কোশ্চেনটা প্রায় অনেকেই দেখছো না? এই বলো, বোর্ড এক্সামে আসার মতো না? অলরেডি তোমাদের কলেজের কারো না কারো পরীক্ষায় আসছে না? তাহলে তুমি কি উত্তর দিবা? তুমি উত্তর দিবা যে ভাই এগুলো কোনো কোয়েশ্চেন হইলো? এই যে লং এগো দেখেন, এইখানে জাস্ট লিখে দিব, শেষ। এটা কোনো কোয়েশ্চেনই না, রাইট? ইয়েস, আসলে কোনো কোয়েশ্চেনের মানে ওইরকম ইয়েতে পড়ে না, মানে তোমাকে প্রবলেমে ফেলবে। একইভাবে দেখো, খেয়াল করো, ইয়েস্টারডে, এইটা কে উত্তর দিতে পারে আমি একটু দেখবো। Yesterday I dash a great time with my friends. With my friends. দেখি এটার উত্তর কে দিতে পারে? আমি কোনো কিছু বলবো না, আমি জাস্ট দেখবো কে সবার আগে উত্তরটা দেয়। কে? Yesterday I dash a great time with my friends. দেখি কে উত্তরটা দেয়, দ্রুত সবার আগে উত্তরটা কে দেয়? I'm waiting. কখনো ওয়াজ কখনো ওয়ার সহ বসে, বলতেছি না বা বলতেছি কখন ওয়াজ কখন ওয়ার বসে। ভেরি গুড, এই তো সুন্দর একটা বলছে। আই হ্যাড, আই স্পেন্ট, আই এনজয়েড। মাশাআল্লাহ। তার মানে আমরা এখানে V2 ইউজ করব। সো আমরা এখানে হ্যাডটা ইউজ করতে পারি, আমরা এখানে স্পেন্ট ইউজ করতে পারি। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আরো কিছু ইউজ করা যায়, বাট এই দুইটা সবচেয়ে কমন, এই দুইটা সবচেয়ে কমন। তাহলে আমরা অবশ্যই এই ধরনের অ্যাডভার্বগুলো, এগুলো সব কি? এগুলো সব অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা এই যে সিন্স, তারপর হচ্ছে যে ইয়েস্টারডে, অ্যাগো, এগুলো সব অ্যাডভার্ব। এগুলো কি? অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডভার্ব। মনে থাকবে, মনে থাকবে।
মনে থাকবে সব অ্যাডভার্বের খেলা, এগুলো সব অ্যাডভার্বের খেলা, অ্যাডভার্বের খেলা। ওকে, ঠিক হ্যাঁ, সুন্দর সুন্দর, ভেরি গুড। এখন একজন জিজ্ঞাসা করতেছো ভাইয়া কখন ওয়াজ আর কখন ওয়্যার বসে। ওয়্যারটা সাধারণত আনরিয়াল পাস্টের ক্ষেত্রে বসে, ওয়্যারটা সাধারণত আনরিয়াল পাস্টের মানে কন্ডিশন যদি এমন হয়। আরেকটা জায়গায় বসে সেটা হচ্ছে কি উই, দে, এদের সাথে ওয়্যার বসে। যেমন ধরো একটা কোয়েশ্চেন আসলো, এখানেই বলি কোয়েশ্চেনটা, দে ড্যাশ দে ড্যাশ busy with their তাহলে এইখানে আমরা বুঝবো যেহেতু আমার সাবজেক্টটা কি, যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এই ক্ষেত্রে নর্মালি থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে নর্মালি এখানে দেয়ার হবে, ওয়্যার হবে, কি হবে, ওয়্যার হবে। ঠিক আছে, থার্ড পারসন হওয়ার কারণে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে দে ওয়্যার বিজি উইথ দেয়ার ফ্রেন্ডস লাস্ট নাইট। ঠিক আছে, দে ওয়্যার বিজি উইথ দেয়ার ফ্রেন্ডস লাস্ট নাইট। এখন যেটা তুমি চাচ্ছ জানতে সেটা কি আমি বুঝতে পারতেছি, বাট ওইটা আমরা একটু পরে শিখবো, ওইটা একটু পরেই আছে, কারণ এখন আর এখানে লিখে তো দরকার নাই, একটু পরেই অ্যাজ ইফের রুল আসবে। ঠিক আছে, একটু পরেই হচ্ছে তোমার সিনসের, তারপর হচ্ছে তোমার অদ্ভুতরে আরো কিছু রুলস আছে, উড দ্যাটের রুলস আসবে, তখন দেখাই দিব। ঠিক আছে, এখন আসো নো সুনার, আমাকে বলো নো সুনার হ্যাডের রুলস পারো না এমন কেউ আসো, আমাকে একটু বলো তো, নো সুনার হ্যাডের রুলসটা পারো না বা জানো না বা এটার ব্যবহার কখনো শিখো না, এরকম কেউ আসো, হাত তুলো, হাত তুলো যে স্যার আমি শিখি নাই, আমি শিখি নাই, আমাকে বলেন, আমাকে শেখান। তাহলে মূলত মনে রাখতে হবে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই ধরনের এক্সপ্রেশনগুলো তখনই আমরা ব্যবহার করি যখন আমরা দুইটা ঘটনা একসাথে ঘটতে যাচ্ছে বোঝাই, বুঝো? অর্থাৎ আমরা যখন নো সুনার বা স্কার্সলি হ্যাড বা হার্ডলি হ্যাড এর কথা বলি তখন দুইটা ঘটনা একসাথে ঘটতেছে, অর্থাৎ এই ঘটনাগুলোকে আলাদা করা যাচ্ছে না, বোঝা গেছে? আলাদা করা যাচ্ছে না। চলো একটু দেখি। প্রথম কথা হচ্ছে এই যে ডট ডট ডট, এই চিহ্নটার নাম কে কে জানো বলো? এই ডট 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 চিহ্নটার নাম হচ্ছে এলিপসিস। কি নাম এটার নাম? এটার নাম হচ্ছে এলিপসিস। আচ্ছা, এই এলিপসিস কি কি বোঝায়? এলিপসিস দিয়ে কি বোঝায়? বোঝায় যে এখানে আরো কিছু আছে, এখানে আরো কিছু আছে। এলিপসিস বানান লেখো তো, এলিপসিস বানান লেখো তো, আসবে পরীক্ষায়। এলিপসিস বানান লেখো, স্পেলিং মিস্টেক, দেখি কে লিখতে পারে দ্রুত। এলিপসিস বানান লেখো। ওকে, ভেরি গুড। ইনভার্সন, ইনভার্সন অফ অ্যাডভার্ব, সুন্দর। আচ্ছা, আরো আছে, আপাতত এই তিনটা পড়লেই হবে। এখন বলো যে এলিপসিস বানানটা কি, দ্রুত, অলরেডি 30 সেকেন্ড শেষ। তাহলে আমার মনে হয় আসলে আর সময় দিয়ে লাভ নাই, সময় দিয়ে আর লাভ নাই, তাই না? 3 ডট, যেটাকে তোমরা 3 ডট বলো, কি বলো ভাইয়া? সেটাকে বলো হচ্ছে 3 ডট। ভেরি গুড। তাহলে বানানটা অনেকেই ভুল করবা, আমি ঠিক করে দিচ্ছি, লিখে নাও। এই যে এখন এই এলিপসিস মানে হচ্ছে কি, এর মাঝখানে অমিশন হচ্ছে। অমিশন মানে কি? কোনো কিছুকে কাটছাট করে প্রকাশ করা, এটাকে অমিশন বলে। তাহলে আমরা যখন বলি নো সুনার হ্যাড ডট 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 দেন, স্কার্সলি হ্যাড ডট 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 ওয়েন, হার্ডলি হ্যাড ডট 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 বিফোর, বিফোরও হতে পারে, ওয়েনও হতে পারে। এখানে বিফোরটা লিখেছি, বাট ওয়েনটা সবচেয়ে বেশি প্রচলিত। এখন প্রশ্ন হচ্ছে দুইটা, সেটা কি? একটা হচ্ছে নো সুনার হ্যাডের পরে, এই হ্যাডের পরে মূলত ভার্বের কোন ফর্ম বসে? হ্যাডের পরে ভার্বের ভি3 বসে। কি বসে? ভি3। এবং পরের অংশে অর্থাৎ এই যে দেন, এই দেন মানে তুলনা, এই দেন হচ্ছে তুলনা প্রসঙ্গে। কি প্রসঙ্গে? তুলনা প্রসঙ্গে। বলো আমার সাথে, বলো কি প্রসঙ্গে? তুলনা প্রসঙ্গে। তাহলে এর পরে যে ভার্বটা বসে এই ভার্বটা হচ্ছে ভি2। এই ভার্বটা কি? এই ভার্বটা ভি2। বলো, তিনটা জিনিস শিখালাম। প্রথম জিনিস, নো সুনার হ্যাডের পরে দেন বসে, স্কার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাডের পরে ওয়েন বসে বা মাঝে মাঝে বিফোর বসতে পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে এই হ্যাডের পরে ভার্বের যে ফর্মটা সেটা কি হয়? পাস্ট পার্টিসিপল। এবং দেন যুক্ত অংশের পরের অংশটায় ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট
ফর্ম বসে। এই তিনটা জিনিস প্লিজ মনে রেখো, প্লিজ, ঠিক আছে? তাহলে নো সুনার হ্যাড হি ড্যাশ দ্য বাস, তার মানে একটা ব্যক্তি, ধরো ওইখানে আমি আজকে আমার ইন্টারভিউ, আমি রাস্তার এপারে আছি, আমার ওই পারে যেতে হবে, আমি ওই পারে বাসটা দেখছি, মাই গড ওই পারে বাসটা আছে, তাহলে ওই বাসটা দেখতে না দেখতে আমি এইভাবে দৌড় দেওয়া শুরু করলাম, আমি আর দুনিয়ার সবকিছু ভুলে গেলাম। এই যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, এইটাকে আমরা সাধারণত এই ধরনের এক্সপ্রেশনে ব্যবহার করে থাকি। তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য বাস দেন হি ওয়েন্ট ব্যাক। এখন তুমি বলতে পারো ভাই আপনি যে উদাহরণটা দিলেন আর এই উদাহরণের ভিতরে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। আমি উদাহরণ দিছিলাম পাগলামির, কি যে বাস দেখা মাত্র আমি দৌড় দিছি বাসের পেছনে, আর এখানে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে খুব শান্তশিষ্ট তোমাদের মতো, তোমরা জানো ইউ গাইজ আর সেন্সিবল এনাফ, অর্থাৎ তোমরা বুঝো যে কি করতে হবে। সো তোমরা জানো যে তুমি বাস দেখছো, তুমি একটু পিছনে চলে আসছো যে না না ভাই এখন পার হওয়া যাবে না, বাসটা অনেক দ্রুত গতিতে যাচ্ছে। ওকে, গট ইট? তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য বাস দেন হি ওয়েন্ট ব্যাক। তাহলে পরীক্ষায় সাধারণত একটা জিনিস আছে যেটা বলা হয় ইরর ফাইন্ডিং। কি বলা হয়? যেটাকে বলা হয় ইরর ফাইন্ডিং। এইটাকে আদর করে আবার পিন পয়েন্ট এরর বলা হয়। কি বলা হয়? পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর ভর্তি পরীক্ষায় খুব জ্বালায় পিন পয়েন্ট এরর। তাহলে পিন পয়েন্ট এররের একটা কোশ্চেন, এরকম কোশ্চেন থাকতে পারে। কি থাকে দেখো, খেয়াল করো, কোশ্চেনটা হচ্ছে এরকম, হার্ডলি হ্যাড he went there then he finds his cousin। তারপরে কি বলবে? তারপরে বলবে এরকম, নিচে কিছু দাগ দিয়ে দিবে। ধরো এখানে হ্যাড এ, ওয়েন্ট বি, দেন সি, ফাইন্ডস ডি। বলো কোথায় কোথায় ভুল আছে? আমাকে বলো কোথায় কোথায় ভুল আছে? বলো কোথায় কোথায় ভুল আছে? কোথায় কোথায় ভুল আছে? পিন পয়েন্ট এরর বলতেছি। ভেরি গুড, অ্যান্সার দিয়ে দিছে। আচ্ছা, প্রথমত পিন পয়েন্ট এরর কি সেটা আগে একটু বুঝাই, তারপরে বাকি সব ঘটনা। এলিপসিসের সিনোনিম অ্যান্টোনিম আপাতত দরকার নাই, সব শব্দের সিনোনিম অ্যান্টোনিম না শিখলেও হবে বাপ, সব শব্দের সিনোনিম অ্যান্টোনিম শিখতে হবে না। এলিপসিস কি, এলিপসিসের ব্যবহারটা কি এইটুক বলে দিলাম, এটা সিনোনিম অ্যান্টোনিম না শিখলেও হবে। আমি নিজেও জানি না আসলে, তুমি একটু মানে বলে দিও তো আমাকে খুঁজে প্লিজ। আচ্ছা দেখো, পিন পয়েন্ট এরর হচ্ছে কোন একটা সেন্টেন্সে কোন কোন অংশে ভুল আছে সেই ভুলটাকে বের করা। দুইভাবে এই কোয়েশ্চেনটা হয়। কোন কোন কোয়েশ্চেনে 3টা বা 4টা পর্যন্ত ভুল দেওয়া থাকে, আবার কোন কোন কোয়েশ্চেনে অনলি একটা ভুল দেওয়া থাকে, এবং সেকেন্ড টাইপটা পরীক্ষায় বেশি আসে, অর্থাৎ মাত্র একটা ভুল দেওয়া আছে এরকম টাইপটা বেশি আসে। সো ব্যাপারটা হচ্ছে এইটা কোনো নতুন টাইপের কিছু না, মানে পিন পয়েন্ট এরর বা এরর ফাইন্ডিং কোনো নতুন টাইপের কোয়েশ্চেন না গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউয়ে। এইটা অ্যাকচুয়ালি এমন একটা কোয়েশ্চেন যেখানে আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেই সেন্টেন্সে কোন কোন পার্টস অফ স্পিচ কোথায় কোথায় বসে সেই জিনিসটা বের করার চেষ্টা করি, বা একটা ওয়ার্ড যে একটা সেন্টেন্সে বসছে সেই ওয়ার্ডটা সঠিক কিনা সেটা বের করার চেষ্টা করি আমরা। তাহলে এই ক্ষেত্রে তুমি এই রুলসটার উপর নির্ভর করে তুমি দেখতে পাচ্ছ যে হার্ডলি হ্যাডের পরে আমরা কি শিখলাম? আমরা শিখছি হার্ডলি হ্যাডের পরে ভার্বের কি হয়? V3 হয়। তাহলে তুমি বুঝতে পারছো যে এটা ভুল, এখানে ওয়েন্ট হবে না। তাহলে তুমি কি লিখলা? যে বি নাম্বারে অ্যান্সারটা হবে কি? গন। বি নাম্বার অ্যান্সারটা কি হবে? গন। আচ্ছা ঠিক আছে। তারপরে তুমি দেখলা এখানে দেন আছে, এখানে দেনটা কি হবে? হবে না। তাহলে সি নাম্বার অ্যান্সারটা কি হবে? সি নাম্বারে অ্যান্সারটা হবে ওয়েন। কি হবে? ওয়েন। আবার তুমি দেখলা এখানে এর পরের ঘটনায় হি ফাইন্ডস লেখা আছে। তুমি জানো ফাইন্ডস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এইটাও ভুল, কারণ এখানে প্রেজেন্ট ফর্ম হবে না, এখানে হওয়ার কথা পাস্ট ফর্ম। তাই অবভিয়াসলি তুমি এখানে এই যে পাস্ট ফর্মটা এইটা, কিন্তু এইটা এখানে বুঝাইছে। তাহলে পাস্ট ফর্ম যেহেতু হয়েছে তাহলে ফাইন্ডস আর হবে না, অ্যান্সারটা কি হবে? ফাউন্ড। কি হবে? ফাউন্ড। এই হচ্ছে পিন পয়েন্ট এরর। বলো বোঝা গেছে পিন পয়েন্ট এরর? পিন পয়েন্ট এরর বোঝা গেছে? আমাকে বলো পিন পয়েন্ট এরর বোঝা গেছে?
ঠিক আছে, তাহলে এখানে কিন্তু প্রায় 3টা ভুল আমাদের ছিল। কয়টা ভুল ছিল? 3টা ভুল ছিল। তাহলে হার্ডলি হ্যাড হি গন দেয়ার দেন না হোয়েন হি ফাউন্ড হিজ কাজিন। বুঝতে পারছো? তাহলে তোমরা কিন্তু অনেক এই মনোযোগের অভাবে হোয়েন জিনিসটাকে খুঁজে বের করতে পারো নাই। এই জিনিসটুকি, এই যে এই অল্প একটু মনোযোগই তোমাকে অ্যাডমিশন টেস্টে পিছিয়ে দেয়। এটা কি বিলিভ করো? আমাকে বলো, একটু বলো, কমেন্টে বলো। অনেক কিছুই পড়লাম এখন পর্যন্ত। এই যে অল্প একটু মনোযোগ, এই যে এখানে দেন হবে না, অ্যাকচুয়ালি হবে হোয়েন। কারণ কি, একটু আগে বললাম হার্ডলি হ্যাডের সাথে হোয়েন বসে। এই অল্প একটু মনোযোগ, এটা কি তুমি জানো না? অবশ্যই জানো। আরে তোমরা অনেক ভালো জানো, কিন্তু অল্প সময়ের মনোযোগের ঘাটতি। ওই পরীক্ষার হলে মানে ব্রেইন ফেড হয়েছে ভাই, বুঝতেছি না কি হইলো, আল্লাহ, পরীক্ষার হল থেকে বের হইয়া শেষ, সব শেষ একদম। এইভাবেই হয়, এটাই প্রসেস, এইটাই আমরা সবাই করে থাকি। আমিও করছি, তুমিও করছো, এটা সবাই করে থাকে। বাট যারা এই জিনিসটাকে কম করে থাকে তারাই কিন্তু আলটিমেটলি র্যাঙ্ক করে। বুঝতে পারছো? তারাই আলটিমেটলি র্যাঙ্ক করে। এই 2-3 দিন আগে আমার একজন মেসেজ দিছে যে ভাইয়া আপনার ব্যাচে ছিলাম গতবারের মেডিনোভায়, আপনারা বলা হয় নাই আমি শেরে বাংলা ডেন্টাল ইউনিটে চান্স পাইছি। শুনে খুব ভালো লাগলো। বলে নাই, এখন বলছে ঈশা। তো ব্যাপারটা হচ্ছে, ও যখন আলটিমেটলি মেডিকেল পরীক্ষাটা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সে আর চান্স পায় নাই এবং সে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল যে চান্স তো হইল না, এখন কি করা যায় আসলে। আমার মেসেজ দিল যে ভাইয়া আমি কিছু করে দেখাতে চাই, আমি আসলে ডেন্টালটা ক্র্যাক করবই করব, নো ম্যাটার হোয়াট ইট টেক্স, যা ইচ্ছা তা হোক, আমি ডেন্টাল ক্র্যাক করবই। আমার আলহামদুলিল্লাহ সে করতে পারছে। সো ব্যাপারটা হচ্ছে কি, এরকম স্টোরি, এই যে ব্যাপারগুলো আসে, এগুলো কেন আসে? এই যারা যারা ছোট ছোট মিসগুলো যত কম করে, অ্যাভয়েড করে, তারাই কিন্তু আলটিমেটলি পেয়ে ফেলে এই জিনিসগুলো। বুঝতে পারছো? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এইটাই, জীবনটা বেদনার, এইটাই সত্য একদম, তোমার প্রোফাইল পিকচারের মতো, তোমার প্রোফাইল পিকচারের মতো। ওকে, জীবনটা আসলেই বেদনা। তো এই বেদনার জীবনকে আনন্দময় করতে হবে, চেষ্টা করতে হবে, অলওয়েজ চেষ্টা করে যেতে হবে। ওকে বাবা, ঠিক।